হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 9। আজ আমি তোমাদের লেসন 4-এর এ ডে ইন দ্য জু এই টেক্সটের এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2তে আমি টেক্সটের বাংলা মানে নিয়ে আলোচনা করেছি এবং কি সম্পর্কে এটা আছে সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। চলো আজ এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করি। এক্সারসাইজ 1 কি বলেছে? টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এখানে 4টে করে অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর হবে সেটা আমাদের বেছে পাশের বক্সে টিক দিতে হবে। তো একেরটা দেখো, নাম্বার 1, দ্য অ্যাভারেজ ডে ইন এ জু বিগিনস জাস্ট বিফোর। দ্য অ্যাভারেজ ডে মানে গড় দিন, ইন এ জু একটা চিড়িয়াখানায় গড় দিন, বিগিনস মানে শুরু হয়, জাস্ট বিফোর ঠিক আগে। কিসের আগে শুরু হয়? ডাস্ক মানে কি? গোধূলি, মানে সন্ধ্যের আগের মুহূর্তকে বলা হয় ডাস্ক। ডন মানে ভোর, আফটারনুন বিকাল এবং ইভিনিং সন্ধে। কিসের আগে তাহলে অ্যাভারেজ জু ডে বিগিনস? তাহলে আমরা এটা পড়েছিলাম যে দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, তাই তো? তাহলে ভোরের আগে। তাহলে উত্তরটা আমাদের এখানে কি হয়ে যাবে? ডন। একেরটা 1টা অপশান বি হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 2এরটা কি বলেছে? দ্য বার্ডস সার্চিং দ্য ডিউই গ্রাস অন দ্য লন ওয়ার। দ্য বার্ডস পাখিরা সার্চিং খুঁজছে দ্য ডিউই গ্রাস মানে হচ্ছে শিশির পড়া ঘাস। অন দ্য লনে যে পাখিগুলো ওই শিশির পড়া ঘাস খুঁজে বেড়াচ্ছে ওয়ার ছিল, সেগুলো কি পাখি ছিল? পিহেন্স, পিকক্স, রবিন্স অর থ্রাশেস। কোন পাখি ছিল? তাহলে আমরা একবার দেখে নিই যে এখানে কোন পাখির কথা বলা হয়েছিল যারা ডিউই গ্রাস খুঁজে বেড়াচ্ছিল। তাহলে দেখো, লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স। তাহলে এখানে কি উত্তর হয়ে যাবে? পিহেন্সরা শিশির পড়া ঘাস খুঁজে বেড়াচ্ছিল। তাহলে দেখো উত্তর হবে পিহেন্স। তাহলে পিহেন্স হয়ে যাবে রাইট আনসার এ। 2এরটা উত্তর হবে 2A। এরপর দেখো 3এরটা কি বলেছে? স্টিফেন উইথ এ ব্রুম ইন হিজ হ্যান্ড ওয়াজ গার্ডিং ওভার দ্য। স্টিফেন উইথ এ ব্রুম মানে ঝাঁটা, ইন হিজ হ্যান্ড তার হাতে ঝাঁটা নিয়ে, ওয়াজ গার্ডিং ওভার কাদের গার্ড দিচ্ছিল? বিয়ার্স, গরিলা, অ্যাপস এবং আর্মাডিলো। এদের মধ্যে স্টিফেন কাদেরকে গার্ড দিচ্ছিল? দেখো এখানে স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য অ্যাপস। দেখো তাহলে অ্যাপসদের গার্ড দিচ্ছিল। তাহলে উত্তরটা এখানে কি হয়ে যাবে? অ্যাপস। 3এরটা হবে সি। 4এরটা দেখো, দ্য নেম অফ দ্য ব্ল্যাক সিলেবাস অ্যাপ ওয়াজ। দ্য নাম অফ দ্য ব্ল্যাক সিলেবাস অ্যাপ, এই ব্ল্যাক সিলেবাস অ্যাপের নাম কি ছিল? এটাম, জেরেমি, মাইক অর স্টিফেন। তাহলে ব্ল্যাক সিলেবাস অ্যাপের নামটা কি ছিল আমরা দেখে নিই। দেখো এই যে দিয়েছে এটাম দ্য ব্ল্যাক সিলেবাস অ্যাপ। তাহলে কি হয়ে যাবে উত্তর? এটাম। তাহলে 4এরটা নাম্বার 4 তার উত্তর হয়ে যাবে এ, অপশান এ। তারপরে দেখো, দ্য রেপটাইলস ডোজড ইন দ্য টেম্পারেচার অফ 60 ডিগ্রিজ। রেপটাইলস মানে সরীসৃপরা, ডোজ মানে ঝিমো, ইন দ্য টেম্পারেচার অফ কোন তাপমাত্রায়? 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখানে দেওয়া আছে হেয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডোজ। তাহলে উত্তর কি হয়ে যাবে? 80 ডিগ্রিজ। তাহলে এখানে হবে 80 ডিগ্রিজ হবে 5এর, সিএরটা হয়ে যাবে রাইট আনসার। দেখো এবার এক্সারসাইজ 2 কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। 15টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা, হাউ ডাজ দ্য স্কাই লুক অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। হাউ ডাজ দ্য স্কাই লুক মানে আকাশটা কেমন দেখতে লাগে যখন, অ্যাওয়েকেন্ড মানে জেগে ওঠা, একজন জেগে ওঠে, বাই দ্য বার্ড সং যখন পাখির গানে কেউ ঘুম থেকে জেগে ওঠে তখন আকাশটা কেমন দেখতে লাগে। দেখো এখানে আমরা দেখেছি দ্য স্কাই উইল বি স্লাইডলি টিংড উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। তার মানে আকাশটা তখন হালকা হলুদ মিশ্রিত লালাভও লাগে, টিংড মানে লাল রঙের লাগে, হালকা হলুদ মিশ্রিত যখন পাখির গানে তুমি
জেগে ওঠো, কিন্তু সেটাকে আমি কিভাবে লিখব? যেহেতু এখানে দ্য স্কাই সাবজেক্ট, তাহলে দ্য স্কাই ডাজ আছে, তাই আমি লিখব লুকস। এবার আমি উত্তরটা দেব, দ্য স্কাই লুকস বলে এবার কেমন দেখতে লাগে সেটা দেবো, এবং লাস্টে দিয়ে দেবো অ্যাজ ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। দেখো উত্তরটা আমি এভাবে লিখেছি, দেখে নাও। দ্য স্কাই লুকস, এবার টু বি ওখানে যা আছে তাই বইয়েতে আছে স্লাইডলি টিং, তাই টু বিটা দিয়ে স্লাইডলি টিং। দ্য স্কাই লুকস টু বি স্লাইডলি টিংড উইথ ইয়েলো হোয়েন ওয়ান ইজ অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ডস সং অ্যাট ডন। এভাবেই এর উত্তরটা লেখা হবে। দুয়েরটা দেখো কি বলেছে, হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট দ্য পিউপিল। হাউ মানে কিভাবে, প্যারটস অ্যান্ড প্যারাকিটস কিভাবে, স্যালুট মানে অভিবাদন জানায় দ্য পিউপিল। প্যারটস অ্যান্ড প্যারাকিটস কিভাবে লোকেদেরকে অভিবাদন জানায়, সেটা আমরা তাহলে বইয়েতেই পড়েছি, সোজা আছে। দেখো, আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট ইউ উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ড। তাহলে আমাদের ওখানে প্রশ্নটা ছিল লোকেদেরকে, তাহলে আমরা এখান থেকে উত্তরটা লিখবো, পেয়ে যাব। তাহলে এভাবে লিখবো, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট, এই যে ইউ আছে, ইউ এর জায়গা আমাদের যেহেতু ওখানে পিউপিল আছে তাই পিউপিল দিয়ে দেবো খালি, উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। প্রশ্নটা আরেকবার দেখে নাও। দেখো, হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট দ্য পিউপিল, তাহলে দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট দ্য পিউপিল বলে উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। দেখে নাও আমি উত্তরটা লিখেছি, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট পিউপিল উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। এভাবে উত্তরটা লেখা হবে। তিনেরটা দেখো কি বলেছে, হোয়াট ডু অল দ্য অ্যানিমালস ডু অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে। হোয়াট মানে কি, ডু দ্য অল দ্য অ্যানিমালস ডু সমস্ত প্রাণীরা কি করে, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে একটা নতুন দিনের শুরুতে সমস্ত প্রাণীরা কি করে। তাহলে এর উত্তরটা কি হবে, দেখো এখানেই আছে বইয়েতে, অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসেল অ্যাবাউট দ্য কেজেস। খাঁচার মধ্যে তারা বাসেল মানে তাড়াহুড়ো করে হুড়োমুড়ি করতে থাকে একটা নতুন দিনের শুরুতে, শশব্যস্ত হয়ে ঘোরাফেরা করতে থাকে বাসেল। তাহলে এই লাইনটাই আমি উত্তর হিসেবে লিখে দেবো খাতাতে, যে অল দ্য অ্যানিমালস বলে লেখাটা আমি শুরু করব। দেখো এভাবে লিখেছি, অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসেল অ্যাবাউট দ্য কেজেস। খাঁচার মধ্যে তারা শশব্যস্ত হয়ে ঘোরাফেরা করে। চারেরটা দেখো, অ্যাজ দ্য লাইট ফেডস হোয়ার ডাজ দ্য রবিন ফ্লাই অফ টু। অ্যাজ দ্য লাইট ফেডস মানে যখন লাইট কমে আসে, হোয়ার মানে কোথায়, ডাজ দ্য রবিন ফ্লাই অফ টু রবিন পাখি তখন কোথায় উড়ে যায়। এখানে আছে দেখো বইয়েতে, অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং, গান থামিয়ে দেয়, অ্যান্ড ফ্লাইজ অফ টু রোস্ট ইন দ্য মিমোসা ট্রি, আর সে উড়ে চলে যায় লজ্জাবতী গাছে। সেটাই উত্তরটা লিখেছে এভাবে, অ্যাজ দ্য ওই লাইনটা থেকে, অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু রোস্ট ইন দ্য মিমোসা ট্রি। এটাই হয়ে যাবে এর উত্তর। এবার দেখো এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3তে কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা, হোয়াট ওয়ার্ক ডু জেরেমি অ্যান্ড মাইক ডু ইন দ্য গরিলাস কেজেস। হোয়াট ওয়ার্ক মানে কি কাজ, ডু জেরেমি অ্যান্ড মাইক ডু, জেরেমি আর মাইক কি কাজ করে, ইন দ্য গরিলাস কেজেস গরিলাদের খাঁচার মধ্যে জেরেমি আর মাইক কি কাজ করে। তাহলে আমরা এখানে দেখি আগে যে তারা গরিলার খাঁচার মধ্যে কি কাজ করে। দেখো এখানে দেওয়া আছে, মাইক ইনসাইড দ্য গরিলাস কেজেস, গরিলার খাঁচার ভেতর মাইক পাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। তার মানে তারা দুজনেই গরিলার খাঁচার মধ্যে থাকে। আমরা এটা আগে লিখবো, তারপরে তাদের কাজগুলো লিখে দেবো। দে সুয়েপ আপ, এই লাইনটা পুরোটা যেমন আছে সেভাবেই লেখা যাবে। দে সুয়েপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, মানে মেঝের নোংরাগুলো পরিষ্কার করে এবং সাদা সডাস্ট মানে ধুলো, কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, আর সবশেষে তারা কি করে, এটা বলে যে সব কিছু ঠিকঠাক আছে। তাহলে সেটাকেই একটু গুছিয়ে প্রথম সেন্টেন্সটাকে কিভাবে লেখা যায়, এভাবে গুছিয়ে যে মাইক আর জেরেমি খাঁচার মধ্যে থাকে। মাইক অ্যান্ড জেরেমি আর
বোথ মানে উভয় মাইক অ্যান্ড জেরেমি আর বোথ বিজি, দুজনেই ব্যস্ত থাকে ইনসাইড দ্য গরিলাস কেজেস, গরিলার খাঁচার মধ্যে। তারপরে যা আছে লাইনে সেভাবেই লিখবো। দি সুইপ অফ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। ফাইনালি, অবশেষে দে অ্যাসিওর দ্যাট এভরিথিং ইজ অল রাইট, এবং অবশেষে তারা নিশ্চিত করে যে সব কিছু ঠিকঠাক আছে। এই হলো মাইক আর জেরেমি গরিলাদের খাঁচার মধ্যে কি করে সেটার উত্তর। তারপরে দেখো বলছে ডেসক্রাইব দ্য স্টেট অফ ফ্রগস অ্যান্ড স্নেক ইন দ্য রেপটাইল হাউস। ডেসক্রাইব বর্ণনা করো দ্য স্টেট অবস্থা অফ ফ্রগস অ্যান্ড স্নেকস মানে ব্যাং এবং সাপেদের অবস্থা ইন দ্য রেপটাইলস কেজ মানে সরীসৃপদের রেপটাইল হাউসে সরীসৃপদের হাউসে ফ্রগ মানে ব্যাং আর স্নেক মানে সাপেদের অবস্থাটা বর্ণনা করো। তাহলে যেখানে আমরা রেপটাইল হাউস আছে ওখানে চলে যাই। তাহলে দেখো ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস হোয়েন ওয়াক টু দ্য রেপটাইল হাউস here in a pleasant temperature of 80 degrees. The reptile does. Snake regard you calmly with lidless eyes. সাপ তোমায় পলকহীন চোখে দেখে। আর ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, ব্যাগ কী করে ঢেকুর তোলার মতো শব্দ করে, গপ করে আওয়াজ করে। সাপ আর ব্যাঙেদের অবস্থার কথাই বলতে বলেছে। তাহলে প্রথমে আমি কি দেব, যে রেপটাইল হাউসে 80 একটা প্লেজেন্ট টেম্পারেচার আমরা পাই 80 ডিগ্রিতে। তাহলে সেই সেন্টেন্সটা আমরা এভাবে কীভাবে লিখব, যে দেয়ার ইজ এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি ইন দ্য রেপটাইল হাউস। এই কথাটা আগে আমাদের লিখে দিতে হবে যে রেপটাইল হাউসে 80 ডিগ্রি তাপমাত্রায় একটা প্লেজেন্ট ওয়েদার আছে। দেয়ার ইজ এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি ইন দ্য রেপটাইল হাউস। তারপরে কি দেয়ার সেখানে দ্য স্নেকস লুক উইথ লিডলেস আইস, সাপেরা পলকহীন চোখে দেখে। অ্যান্ড দ্য ফ্রগস মেক গাল্পিং সাউন্ড, এবং ব্যাঙেরা আওয়াজ করে। গাল্পিং সাউন্ডস মানে ঢেকুর তোলার মতো আওয়াজ করে, ঢক ঢক করে। এইটা ব্যাস হয়ে গেল আমাদের 2-এর উত্তর। 3-এরটা কি বলেছে দেখো, হোয়াট উড ওয়ান সি অ্যান্ড হিয়ার হোয়াইল লাইং ইন বেড অ্যাট নাইট। হোয়াট উড ওয়ান সি একজন কি দেখবে, অ্যান্ড হিয়ার মানে শোনা, কি শুনবে, হোয়াইল লাইং যখন শুয়ে আছে, ইন বেড বিছানায়, অ্যাট নাইট মানে রাত্রিবেলা বিছানায় শুয়ে একজন কি দেখবে এবং কি শুনবে। পরিষ্কারভাবে এখানে দেয়া আছে দেখো, ইউ ওয়াচ এই যে অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি। তাহলে কী দেখা যাবে, এই ওয়াচ মানে লক্ষ্য করা, থ্রু দ্য উইন্ডো কী দেখা যাবে, এইখান থেকে দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ। আর কি শোনা যাবে, এই যে হিয়ার কি শুনবে, দ্য লায়ন্স কাপ। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো, যেখানে কোশ্চেনে যেহেতু এখানে আছে হোয়াইল লাইং ইন বেড অ্যাট নাইট, তাই এটা প্রথমে লিখে দিলাম যে বিছানায় শুয়ে, হোয়াইল লাইং ইন বেড অ্যাট নাইট রাত্রিবেলা যখন বিছানায় শুয়ে থাকবে। এবার যেহেতু আমাদেরকে ওয়ান দেওয়া আছে তাই ওয়ান উড সি এবং ওয়ান উড হিয়ার এভাবেই লিখবো। তাহলে কি লিখবো, ওয়ান উড সি বলে যেটা দেখবো সেটা দ্য মুন কি দেখেছে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি, এটা লিখবো। এবং অ্যান্ড ওয়ান উড হেয়ার বলে যা শুনবে হেয়ারের পরে দ্য লায়ন কাপ, এইভাবে লিখবো। দেখো উত্তরটা আমি কীভাবে লিখেছি। তাহলে দেখো হোয়াইল লাইং ইন বেড অ্যাট নাইট এটা লিখে দিয়েছি, যেহেতু ওখানে ওয়ান দিয়ে আছে কোশ্চেনে তাই সেভাবেই লিখেছি। ওয়ান উড সি, তারপরে যেখানে বইতে দাগ দিলাম দ্য মুন থেকে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ লিখেছি, ফুল স্টপ দিয়ে দিয়েছি। এবার তারপর আবার লিখেছি, এটা অ্যান্ড দিয়েও লেখা যেতে পারে, শুধু মানে সেন্টেন্সটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আমি ফুল স্টপ দিয়ে একটা সেন্টেন্স করেছি, ওয়ান উড হিয়ার দ্য লায়ন্স কাপ। ব্যাস উত্তরটা তৈরি হয়ে গেল। এবার দেখো এক্সারসাইজ 4 কি বলেছি, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। এই যে অ্যাডভার্বগুলো যে চার্ট আছে সেই অনুযায়ী কোন ধরনের অ্যাডভার্ব সেই চার্টে আমাদের বসাতে হবে। অ্যাডভার্ব কাকে বলে তার আগে আমরা একবার শুনে নিই। অ্যাডভার্ব হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। অ্যাডভার্ব সেই পার্টস অফ স্পিচ যা কোনো অন্য কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে, তাদেরকে আমরা অ্যাডভার্ব বলবো। সাধারণত আমরা জানি এলওয়াই যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব হয়, কিন্তু তাছাড়াও
অন্যান্য শব্দ অ্যাডভার্ব হতে পারে। দেখো এখানে অ্যাডভার্বগুলো তোমাদের দাগ দেওয়া আছে, সেগুলো কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি? আচরণ। আচরণ সম্বন্ধীয় অ্যাডভার্ব। টাইম মানে সময় সম্পর্কিত অ্যাডভার্ব। প্লেস মানে স্থান সম্পর্কিত অ্যাডভার্ব। এবং বা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কত ছাড়া ছাড়া বা কত সময়ের ব্যবধানে ঘটনাটা হচ্ছে, এই ধরনের অ্যাডভার্বটা কিসের ওপর? দেখো প্রথমে এর দাগে সেন্টেন্স, আই হ্যাভ অলরেডি ডান দ্য জব। এখানে অলরেডিটা যে অ্যাডভার্ব বলাই আছে, অলরেডি মানে ইতিমধ্যেই আমি কাজটা করে ফেলেছি। তাহলে ইতিমধ্যে সময় বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্বটা টাইম অফ অ্যাডভার্ব হবে, অলরেডি হবে এখানে টাইম অফ। তাহলে অলরেডিটাকে আমাকে এই ঘরে বসাতে হবে অলরেডি। তারপরে দেখো বিয়েরটা, বাপ্পা ক্যান গো এনিহোয়ার ফর হিজ ওয়ার্ক। বাপ্পা যে কোনো কোথাও যেতে পারে, এনিহোয়ার মানে যে কোনো কোথাও, ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য। তাহলে যে কোনো কোথাও, তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা একটা জায়গা বোঝাচ্ছে, তাই এটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস হবে। এনিহোয়ারটাকে তাহলে আমরা এই প্লেসের ঘরে বসাবো, এনিহোয়ার। তারপর পূজা অফেন কামস টু মাই প্লেস। অফেন মানে প্রায়ই, পূজা আমার কাছে প্রায়ই আসে। তাহলে কতদিন ছাড়া ছাড়া আসে? যদি কোশ্চেনটা এরকম আসে কি কতদিন ছাড়া ছাড়া পূজা আসে, না প্রায়ই আসে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? প্রায়ই। তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অফেন। তারপরে দেখো নার্গিস সিংস সুইটলি। নার্গিস সিংস সুইটলি মানে নার্গিস মিষ্টি করে গান করে। তাহলে কেমনভাবে? না মিষ্টিভাবে, মিষ্টি করে, তাই এটা হবে আচরণ সম্বন্ধীয় ম্যানার। সুইটলিটা তাই হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার দেখো এক্সারসাইজ 5 কি করতে বলেছে? আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। বলছে এখানে ক্লজের তলায় দাগ দাও এবং বলো সেটা কি ধরনের ক্লজ। ক্লজ সম্পর্কিত আমাদের চ্যানেলে প্লেলিস্টে তোমরা দেখবে, আলাদা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। না হলে এইটুকু পরিসরের মধ্যে ক্লজটা বিস্তৃতভাবে তোমাদের বোঝানো সম্ভব নয়। তবু আমি বলছি, এখানে ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, একটা বড় বাক্যের ছোট অংশ, সেটাকে বলা হয় ক্লজ। ক্লজ হচ্ছে মানে দু ধরনের আছে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যে স্বাধীন বাক্যাংশ, যে বাক্যাংশ অন্য বাক্যাংশের ওপর বা যে ক্লজ অন্য ক্লজের ওপর নির্ভরশীল নয়, তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। এবং যে ক্লজ অন্য ক্লজের ওপর নির্ভরশীল বা প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভরশীল বলা চলে, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 রকমের হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো এখানে আমরা প্রথম সেন্টেন্স পড়ছি, পড়ে দেখছি। দেখো, অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার। এর অর্থ হলো অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, যেহেতু সে সেখানে ছিল না, আই স্পোক টু হিজ ব্রাদার, আমি তার ভাইয়ের সঙ্গে কথা বললাম। তাহলে বুঝতেই পারলে এই বড় বাক্যটার দুটো অংশ আছে। যেহেতু, অ্যাজ মানে যেহেতু, হি ওয়াজ নট দেয়ার যেহেতু সে সেখানে ছিল না, এটা একটা অংশ। এবং আই স্পোক টু হিজ ব্রাদার, আমি তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এটা একটা অংশ। দেখো, আমি তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আই স্পোক টু হিজ ব্রাদার, এই অংশটা মানে আলাদা করে সেন্টেন্স হতে পারে, তাই এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। এটা কিন্তু অ্যাজ হি ওয়াজ নট দেয়ার এই বাক্যাংশের ওপর বা এই ক্লজের ওপর নির্ভর করছে না, তাই আই স্পোক টু হিজ ব্রাদার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাই এটার পাশে আমি লিখব প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এবং অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, যেহেতু সে এখানে ছিল না, এই বাক্যাংশটা কিন্তু এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে। এটার নিজস্ব কোনো অর্থ নেই, যেহেতু সে এখানে ছিল না। তাতে কি হয়েছে? এইটা সেন্সটা কমপ্লিট করার জন্য আমার কিন্তু এই প্রিন্সিপাল ক্লজটা দরকার, তাই এটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাব ক্লজ লিখলাম আমি, কিন্তু এটা কি ধরনের সাব ক্লজ? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই পাশে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ বলে লিখলাম। বিয়েরটা দেখো, দ্য হাউস হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া। এখানে দেখো দ্য হাউস বাড়িটা,
হোয়ার নজরুল ওয়াজ বর্ন ইজ ইন চুরুলিয়া, হয় চুরুলিয়াতে। তাহলে এর মধ্যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য হাউস ইজ ইন চুরুলিয়া। দেখো দ্য হাউস ইজ ইন চুরুলিয়া এটা একটা ক্লজ, এবং হোয়ার নজরুল ওয়াজ বর্ন এটা একটা ক্লজ। বাড়িটা হয় চুরুলিয়াতে, দ্য হাউস ইজ ইন চুরুলিয়া, বাড়িটা হয় চুরুলিয়াতে। দেখো এইটুকু অংশ স্বাধীনভাবে খাতার মধ্যে আমরা লিখতে পারি, তাই তো? এর একটা অর্থ আছে যে বাড়িটা হয় চুরুলিয়ায়। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। খাতাতে করলে সুবিধা হতো, তোমরা একটু নিজেরা করে নিও। দ্য হাউস ইজ ইন পুরুলিয়া এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়ার নজরুল ওয়াজ বর্ন, যেখানে নজরুল জন্মগ্রহণ করেছিল। দেখো এই অংশটার কিন্তু আলাদা করে কোনো অর্থ হয় না, যেখানে নজরুল জন্মগ্রহণ করেছিল এই অংশটা বলার জন্য কিন্তু এই প্রিন্সিপাল ক্লজটা আমার দরকার। তাই হোয়ার নজরুল ওয়াজ বর্ন এটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ, আমি লিখলাম সাব ক্লজ বলে। এবং এটা কি ধরনের সাব ক্লজ? এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, না এটা অ্যাডভার্বিয়াল, এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরেরটা দেখো, সি এরটা বলেছে সি সেড দ্যাট সি উড রিটার্ন সুন, সে বলেছিল যে সে শীঘ্র ফিরবে। তাহলে সি সেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট সি উড রিটার্ন সুন এটা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা সি সেড তাহলে প্রিন্সিপাল ক্লজ, আমি পি ক্লজ বলে লিখলাম। আর দ্যাট সি উড রিটার্ন সুন এটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? দ্যাট দিয়ে আছে, এটা হচ্ছে নাউন ক্লজ। তারপরটা দেখো, হ্যাভ ইউ রেড দ্য বুক হুইচ ইউ বরোড ফ্রম মি। হ্যাভ ইউ রেড দ্য বুক এটা একটা ক্লজ, আর হুইচ ইউ বরোড ফ্রম মি এটা একটা ক্লজ। হ্যাভ ইউ রেড দ্য বুক এটা হয়ে গেছে প্রিন্সিপাল ক্লজ, আমি পি ক্লজ লিখলাম। হুইচ ইউ বরোড ফ্রম মি যেটা তুমি আমার থেকে এনেছিলে এটা সাব ক্লজ। এটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলি পড়ো। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। You pass slowly down the house to the big cage at the end where the turacas now live. Soon it will be dawn and the chorus of birds will take over. দেখো এখানে তিনটে সেন্টেন্স দিয়েছে এবং তিন ধরনের সেন্টেন্স। গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। গঠনগত দিক থেকে সেন্টেন্স কি কি? তিন প্রকার সেন্টেন্স আমরা জানি। গঠনগত দিক থেকে সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, এবং কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। বলছে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স কাকে বলে। দেখো তার একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, সেন্টেন্স দ্যাট হ্যাজ ওয়ান সাবজেক্ট, যার একটা সাবজেক্ট আছে, ওয়ান প্রেডিকেট, একটা সাবজেক্ট মানে একটা উদ্দেশ্য আছে, ওয়ান প্রেডিকেট একটা বিধেয়, অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড সিম্পল সেন্টেন্স, তাকে সিম্পল সেন্টেন্স বলে। দেখো প্রথমে সেন্টেন্সে দ্য অ্যাভারেজ জু ডে এটা হচ্ছে একটা সাবজেক্ট, বিগিনস জাস্ট বিফোর ডন এটা হচ্ছে প্রেডিকেট অংশ, এবং বিগিনস এই ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমি কি সেন্টেন্স বলবো? তাহলে এটা হয়ে গেল আমার সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। তাহলে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কাকে বলবো? যে বাক্যে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হবে। এরপরে দেখো, সেন্টেন্স দ্যাট হ্যাজ ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ ইজ কল্ড এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে একটা বাক্যে যার একটাই প্রিন্সিপাল ক্লজ আছে এবং এক বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ, যাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে এলাম, তাদেরকে থাকবে, সে ধরনের সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। দেখো দ্বিতীয় সেন্টেন্সটা, ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একা একা উচ্চারিত হতে পারে, মানে এর অর্থ আছে কিন্তু হোয়ার দ্য টৌরাকস নাও লিভ, যেখানে টৌরাকস এখন থাকে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে
একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে এই বাক্যকে আমি কি বলবো? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আরেকবার দেখে নাও, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলছি আমরা? যার মধ্যে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে বা তার বেশি। আচ্ছা, এরপরে দেখো compound sentence, a sentence that has two or more principal clause and they are joined by a conjunction is called a compound sentence. compound sentence কাকে বলে? যে সেন্টেন্সে দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, সবই প্রিন্সিপাল ক্লজ এবং কোনো কনজাংশন দ্বারা যুক্ত হবে, সেই সেন্টেন্সকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এখানে সেন্টেন্সটা, সুন ইট উইল বি ডন, শীঘ্রই ভোর হবে, অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, এবং পাখিদের গান শুরু হবে। দ্য কোরাস এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, এবং এই অ্যান্ড কনজাংশন দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করা হয়েছে, তাই এটা হয়ে গেছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মটা আরেকবার দেখে নাও, দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কোনো কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বোঝা গেল সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এবার দেখো এক্সারসাইজ 6-এ কি করতে বলেছে? বলেছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এই নিজের সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স সেটা চিহ্নিত করো। দেখো একেরটা, হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন এটা হচ্ছে প্রেডিকেট, এবং ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং একটা প্রেডিকেট আছে, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটার পাশে তাহলে আমরা লিখব সিম্পল সেন্টেন্স বলে। তারপরে সেন্টেন্স, আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই। তাহলে আই হ্যাভ এ ফ্রেন্ড এটা দেখো প্রিন্সিপাল ক্লজ, হু লিভস ইন মুম্বাই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার মানে এটা কি সেন্টেন্স? তার মানে এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। তিনেরটা, প্রিয়ম রোট এ লেটার বাট হি গট নো রিপ্লাই। প্রিয়ম একটা চিঠি লিখেছিল কিন্তু সে কোনো উত্তর পায়নি, তাহলে প্রিয়ম রোট এ লেটার এটাও প্রিন্সিপাল ক্লজ, হি গট নো রিপ্লাই এটাও প্রিন্সিপাল ক্লজ, এবং বাট এই কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি সেন্টেন্স বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। চারেরটা, বিইং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল। এখানে দেখো আই সাবজেক্ট, বিইং ইল কুড নট অ্যাটেন্ড স্কুল পুরোটা প্রেডিকেট, এবং কুড নট অ্যাটেন্ড এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট, প্রেডিকেট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি সেন্টেন্স? এটা হয়ে গেছে সিম্পল সেন্টেন্স। পাঁচেরটা দেখো, সি টোল্ড মি দ্যাট সি উড এন্টার এ হাউস হুইচ ইজ বিলিভড টু বি হন্টেড। সি টোল্ড মি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট সি উড এন্টার এ হাউস এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, হুইচ ইজ বিলিভড টু বি হন্টেড এটাও একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে সেন্টেন্সটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং দুটো ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে আমরা সেটাকে কি সেন্টেন্স বলবো? সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাই এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। ছয়টা, দ্য সান শাইন্স ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে আলো দেয়, অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম এবং ফুল ফোটে। তাহলে দ্য সান শাইন্স ব্রাইটলি এটা প্রিন্সিপাল ক্লজ, দ্য ফ্লাওয়ার্স ব্লুম এটাও প্রিন্সিপাল ক্লজ, এবং অ্যান্ড এই কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ যখন একটা কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে তখন সেটা আমরা কি সেন্টেন্স বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা তোমাদের কাজে লেগেছে, তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সের এই গঠনগত দিকটা সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও এই সেন্টেন্সের গঠনগত দিক দিয়ে সেন্টেন্স প্রকার এদের আলোচনা মানে এদের সম্পর্কে আমাদের ভিডিও আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো।